স্বাগত নিউজরুম সংলাপে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা সংবাদ এবং সংবাদপত্রের বিশ্লেষণ করি। আমাদের সঙ্গে আজ সংবাদ এবং সংবাদপত্রের বিশ্লেষণ করার জন্য স্টুডিওতে আছেন দুজন সিনিয়র সাংবাদিক। আমার সঙ্গে রয়েছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশিম হুমায়ুন এবং রয়েছেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক জনাব গুলাম মুর্তজা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করার আগে নিউজ 24-এর রাত 10টার সংবাদের শিরোনামগুলো আপনাদের জানাবো। দেশে গণমাধ্যম এবং বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, সংসদে প্রধানমন্ত্রী। ধরাছোঁয়ার বাইরে দুই তরুণী ধর্ষণের অভিযুক্তরা ফরেনসিক পরীক্ষায় প্রমাণ করা কঠিন, বলছেন বিশেষজ্ঞরা। অবশেষে পূর্বাঞ্চলের নীলা মার্কেট উচ্ছেদ, নির্মাণ করা হবে আধুনিক স্টেডিয়াম। কবিগুরুর 156তম জন্মজয়ন্তী উদযাপন, শিলাইদহ, শাহজাদপুর ও পতিশরে নানা আয়োজন। বিপিএল ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের দায়িত্ব নিলেন সাফওয়ান সোবহান। আরও কয়েকটি টেলিভিশন চ্যানেলের সংবাদ শিরোনাম দেখে নিতে পারি আমরা। আচ্ছা, আমরা আলোচনা শুরু করি। কোনো এক ফাঁকে অবশ্যই সংবাদ শিরোনামগুলো দেখানো যাবে। সংবাদ শিরোনামগুলো: দুই শিক্ষার্থীর ধর্ষণকারীদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ। একটা ক্রাইম ঘটেছে, একটা মামলা হয়েছে, এরা যত প্রভাবশালী হোক তারা মামলার আসামি। আমরা মামলার আসামি ধরার জন্য আমাদের যা যা করার দরকার আমরা সেই কাজটা করব। মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, মহাজোট নয় জাতীয় পার্টি সরকারের অংশীদার, বললেন ওবায়দুল। ক্যাবিনেটের রিসাপল তো হয়তো একটা হবে, অনেক দিন হয়ে গেছে। দুর্নীতি মামলায় নতুন বিচারক বদলের আবেদন করলেন খালেদা জিয়া। 15 মে পরবর্তী শুনানি। আমাদের যে পিটিশনটা আপনি বাতিল করে দিয়েছেন সেটা আবার পুনর্বিবেচনা করেন। মাননীয় আদালত তাদের সময়ের আবেদন গ্রহণও করছেন। এভাবেই চলছে, দেখা যাক আগামী দিনে কি হয়। ফ্রান্সের রাজনীতিতে উদারপন্থীদের স্বস্তি, দ্বিতীয় দফা ভোটে জিতে প্রেসিডেন্ট হচ্ছেন ম্যাক্রন। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 27 রানে হারালো আবাহনী। শেষ পর্যন্ত জয় হলো ব্যাংক উদ্যোক্তাদের। এক পরিবারের 4 সদস্যের পরিচালক হওয়ার বিধান রেখে আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন। এরশাদের জোটকে চমক বলছে আওয়ামী লীগ। বিএনপির চোখে ক্ষমতাসীনদেরই অংশ, ভবিষ্যতের জন্য অপেক্ষার পরামর্শ জাতীয় পার্টির। 2.5 ঘন্টায় চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাবে কন্টেইনার। 34,000 কোটি টাকা খরচে এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে। রাজধানীতে 2 শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে এখনো গ্রেপ্তার হয়নি কেউ। আসামি যত প্রভাবশালী হোক, ছাড় নেই, বলছে পুলিশ। সন্ত্রাস ও জঙ্গিবাজ প্রতিরোধে রবীন্দ্র চর্চা জরুরি, বললেন রাষ্ট্রপতি। ব্যাংক পরিচালকদের সুযোগ বাড়ছে সংশোধিত আইনে। বিচারকদের শৃঙ্খলা বিধি, ফাইল চালাচালিতেই 2.5 বছর। বৃষ্টিহীন রাজধানী, দাবদাহে অতিষ্ঠ নগরবাসী। এবং পূর্বাঞ্চল ক্রিকেট স্টেডিয়ামে জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। ধর্ষণের অভিযোগকারী 2 ছাত্রীকে নিয়ে বনানীর ঘটনাস্থল পরিদর্শন পুলিশের, অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস। মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি গঠন। বিএনপির ভিশন 2030-তে দ্বিকক্ষ সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের প্রস্তাবনা, রাজনীতিতে নতুন জাগরণের আশা নেতাদের। কাজের সন্ধানে ভারতে গিয়ে কারাগারে বন্দী কুড়িগ্রামের সহস্রাধিক মানুষ, ফিরিয়ে আনার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্দলীয় ইমানুয়েল ম্যাক্রন, জাতীয় ঐক্যের ডাক। এই নির্বাচনে ফরাসি সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে, দাবি মেরি লু পেনের। জি মুর্তজা ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণের অভিযোগ এ নিয়ে মামলা দায়ের। টেলিভিশনগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখিয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক তোলপাড়। কি বলবেন আপনি, আপনার কি বিশ্লেষণ? কিন্তু খুব বেশি কিছু বলার নেই, বিষয়টা খুব কষ্টকর এবং খুব বেদনাদায়ক যে আমাদের এইরকম বিষয় নিয়ে আলোচনা করতে হয়। এখন এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি সরাসরিভাবে একটি আলোচনা, আর সামগ্রিকভাবে আমাদের পরিবেশ পরিস্থিতি এটির একটি আলোচনা। আমাদের এখানে এরকম একটি ঘটনা যখন ঘটে, তখন যেহেতু এর সঙ্গে নারীর একটা সম্পৃক্ততা থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেরও অধিকাংশই সঠিকভাবে দায়িত্ব পালন করেন, কিন্তু গণমাধ্যমের একটি অংশ বা কোনো কোনো গণমাধ্যমও দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন না। সেটা ইতিমধ্যেই এই যারা ধর্ষণের শিকার হয়েছেন বলে যারা অভিযোগ করছেন, সেই সমস্ত মেয়েদের দুইজনের একজন ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে তাদের নাম প্রকাশ করা হয়েছে, তাদের ঠিকানা বলা হয়েছে, বাসার কথা বলে দেওয়া হয়েছে। কোনো কোনো গণমাধ্যম, সব গণমাধ্যম না, আমি আবারও বলছি যে অধিকাংশ গণমাধ্যমই সঠিকভাবে দায়িত্ব পালন করেন। এখন অন্তত আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, এই জায়গাটি দায়িত্বশীল হয়েছে গণমাধ্যম, কিন্তু এটা পরিবর্তন হয়নি, এটি একটি ব্যাপার। আর এখানে আইনের শাসন আছে কি নাই, এই আলোচনাটিতে হয়তো আমরা একটু পরে যাব। মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মন্ত্রীরা সবাই অনেক কথা বলেন। দেখেন, আইনের শাসন আছে কি নাই সেটা নিয়ে রাতভর আলোচনা করা যাবে, তর্ক করা যাবে, বিতর্ক করা যাবে। এখন দুটি মেয়ে, দুজন নারী অভিযোগ করছেন যে তাদেরকে পরিকল্পিতভাবে একটি হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এখন এখানে আমরা অনেকে খুঁজে বের করার চেষ্টা করছি, তারা কি স্বেচ্ছায় গেলেন কিনা, তারপরে কি হলো, এরকম একটা ব্যাপার বের করার চেষ্টা করছি। ধর্ষণের একটা অভিযোগ, যিনি ধর্ষিত হয়েছেন তিনি যখন অভিযোগ করছেন যে তাকে পরিকল্পিতভাবে তার বন্ধু অন্যদের কাছে তাকে নিয়ে গেছেন পরিকল্পিতভাবে, সেখানে গিয়ে পরিকল্পিতভাবে সাজিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, তখন যারা অভিযুক্ত তাদেরকে বলা হচ্ছে তারা প্রভাবশালী। প্রভাবশালীটা কি, এই কারণে তাদেরকে ধরা যাচ্ছে না। পুলিশ বলছে তাদের ধরার অভিযান চলছে, যেই হোক তাকে ধরা হবে। পত্রিকার সঙ্গে প্রধান আসামির বাবা সাক্ষাৎকার দিয়ে বলছেন, খুব গুরুত্বপূর্ণ পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলছেন আমার ছেলে বাসাতেই আছে, পুলিশ এসেছিল, কথা বলে চলে গেছে, কেন তাকে ধরবে, প্রমাণ তো হয়নি। এই যে এটা দিয়ে বোঝা যায় যে আইনের শাসন আছে কি নাই। শব্দটি একটু খেয়াল করে দেখবেন, প্রভাবশালী। অধিকাংশ সময়ে সারা বাংলাদেশে যত ধর্ষণের ঘটনা ঘটে, অধিকাংশ সময়ে ধর্ষণ করে প্রভাবশালীরা। পার্বত্য চট্টগ্রামের একজন চাকমা নারী যখন ধর্ষিত হয়, প্রভাবশালীরা ধর্ষণ করে। মারমায়েক যখন ধর্ষিত হয়, প্রভাবশালীরা ধর্ষণ করে। সাঁওতাল যখন ধর্ষিত হয়, প্রভাবশালীরা ধর্ষণ করে। আমাদের গরিব মানুষ যখন ধর্ষিত হয়, সমতলের বাঙালি গরিব মানুষ যখন ধর্ষিত হয়, প্রভাবশালীরা ধর্ষণ করে। এখন এই প্রভাবশালীদের স্তর আছে, গ্রামের মাতুব্বরের ছেলে হতে পারে, গ্রামের চেয়ারম্যানের ছেলে হতে পারে, অথবা চেয়ারম্যান বা মাতুব্বর বলা ঠিক নয়, প্রভাবশালী এরকম মানুষ হতে পারে, এবং তারাই এই ধর্ষণগুলো করে। একটা রেওয়াজ তৈরি হয়ে গেছে আমাদের এখানে যে এই যে প্রভাবশালীদের ধরা যাবে না, প্রভাবশালীদের জন্য আইন একরকম, আমার বা আপনার জন্য আইনটি আরেক রকম। এই যে আমরা রেওয়াজটি তৈরি করেছি, এবং এই রেওয়াজটি তৈরি করেছি রাষ্ট্র ব্যবস্থা এই রেওয়াজটি তৈরি করেছে। এই তৈরি করার জায়গার থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। আমাদের অবস্থাটা হয়েছে, আমরা যখন একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আছি, আমরা যখন আমাদের যে নাগরিক সমাজ, আমাদের যে বুদ্ধিজীবী সমাজ, আমাদের যে শিক্ষক সমাজ, এই সমাজটি তারা মনে করছেন, বা এই শহরের সমাজ যেটি, উচ্চবিত্ত সমাজ যেটি, বা মধ্যবিত্ত সমাজ যেটি, তারা মনে করছেন যে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ হচ্ছে, গ্রামে ধর্ষণ হচ্ছে, জেলা শহরে ধর্ষণ হচ্ছে, আমি তো আমার সন্তানদের নিয়ে নিরাপদ আছি। কিন্তু যে কোনো জায়গাতে একটি ঘটনা ঘটে, সামাজিকভাবে যখন একটা অবক্ষয় তৈরি হয়, প্রভাবশালীরা যখন বিভিন্ন জায়গাতে এ ধরনের ঘটনা ঘটিয়ে প্রমাণ করতে পারে, প্রমাণ যখন হয় যে এ ধরনের ঘটনা ঘটালে শাস্তি হয় না, এ ধরনের ঘটনা ঘটালে অর্থের বিনিময়ে মাপ পাওয়া যায়। ধরেন গ্রামের একটি ঘটনা হয়তো 25,000 টাকা দিয়ে
গ্রামের মাতুব্বর হয়তো মীমাংসা করে দেন, এখানে হয়তো 25 লক্ষ টাকা দিয়ে মীমাংসা করেন। এখানে কিন্তু ইতিমধ্যেই 25 লক্ষ টাকার একটি প্রসঙ্গ এখানে এসেছে। মামলা করতে 48 ঘন্টা, যারা অভিযোগ করছেন অভিযুক্ত ভিকটিম, তাকে 48 ঘন্টা বসে থাকতে হচ্ছে, মামলা নিতে চাওয়া হচ্ছে না। থানায় বসিয়ে রাখা হচ্ছে যে ফরেনসিক রিপোর্টের জন্য বা পরীক্ষার জন্য সারা রাত থানায় বসে থাকতে হবে। এই সময়ে 48 ঘন্টা, এই ঘটনার 1 মাস পরে এসে এখন ফরেনসিক রিপোর্টে কতটুকু প্রমাণ করা যাবে সংশয় আছে। কিন্তু আমাদের সামনে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে এমনভাবে যে ফরেনসিক রিপোর্টে প্রমাণ হওয়া বা না হওয়ার উপরই পুরো ব্যাপারটা নির্ভর করছে। এছাড়া তো ধর্ষণের ঘটনা প্রমাণ করার তো আরও অনেক পথ আছে। কেন একজন ধর্ষিতাকেই, কেন একজন ভিকটিমকেই প্রমাণ করতে হবে যে আমি ধর্ষিত হয়েছি? তিনি অভিযোগ করছেন, রাষ্ট্রের দায়িত্ব এটিকে প্রমাণ করা। যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার দায়িত্ব যে আমি এই কাজটি করিনি। ভিডিও ফুটেজ থাকার কথা, ভিডিও ফুটেজ যদি না থেকে থাকে তাহলে বুঝতে হবে যে এর সঙ্গে একটা পরিকল্পনা, বৃহত্তর পরিকল্পনার একটি অংশ। ফৌজদারি আইনে যেসব মামলা হয় সেসব মামলায় যাকে অভিযুক্ত করা হয় প্রমাণ করতে হয় যে তিনি অপরাধটি করেছেন। আর দেওয়ানি যে মামলা হয়, চুক্তি, সেগুলোর ক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাকে প্রমাণ করতে হয় যে তিনি আইনের নিয়ম। হ্যাঁ, এই নিয়মের, এই ধর্ষণের বিষয়টি নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে আইন আদালত পর্যন্ত অসংখ্যবার কথা হয়েছে। একজন নারী একবার ধর্ষিত হন আর কয়েকবার ধর্ষিত হন, তাকে যখন প্রমাণ করতে হয় যে তিনি ধর্ষিত হয়েছেন, এটি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। আমরা সেরকম একটা সমাজ প্রতিষ্ঠা করেছি। আমি মূল যে কথাটি বলতে চাইছিলাম, এই যে প্রভাবশালীরা যে সমাজে এক ধরনের ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, আমরা কোনো কোনো গণমাধ্যম কারো কারো নাম বলছি, স্বর্ণ ব্যবসায়ীর নাম বলছি, আবার রেস্টুরেন্ট ব্যবসায়ীর নাম বলতে পারছি না। এই যে বলতে পারা না পারা, এই যে সমাজে আমরা একজনের জন্য এক এক রকম নিয়ম করে নিয়েছি, এই নিয়ম করে নেয়ার থেকে আমাদের যদি বের হতে না পারি, তাহলে আমরা ওই যে একটা চক্রে আটকে থাকবো। চক্রে আটকে থাকবো, আমরা কেউ বিচার চাইবো, কেউ বলবে যে না ওই নারীদেরই দোষ আছে, তারা কেন হোটেলে গেলেন, তারা কেন রেস্টুরেন্টে গেলেন। সমাজের প্রসঙ্গ টানলেন, আমি কাশেম আহমেদ ভাই আপনার কাছে আসি। কিছুদিন আগে গাজীপুরে একটি ঘটনা হয়েছিল যে হজরত আলী নামে এক লোক, তার মেয়ে আয়েশা নাম, তারা দুজন শেষমেশ ট্রেনের নিচে আত্মাহুতি দিয়ে মারা গিয়েছিল। সেখানেও একটি অভিযোগ ছিল যে সেই আয়েশাকে ধর্ষণ করা হয়েছিল। না, এখন অভিযোগটা যেটা মুর্তজা ভাই বললেন যে অভিযোগের বিষয়টা তো আসলে আমলে নিতে হবে। এখন আমরা ইনভেস্টিগেশন করে আমাদের পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আইনের প্রয়োগটা করেন, তারা কতটুকু দায়িত্বশীলভাবে, দায়িত্ববান হয়ে এই তদন্তটা করলেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগটা তাদেরকে আইনের আওতায় আনতে পারলেন, প্রমাণ করতে পারলেন আইনের ভিতর দিয়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন গাজীপুরের ঘটনা বা ঢাকার যে ঘটনাটা ঘুরে গেল বা এর আগেটা গাজীপুরে, এইরকম তো ঘটনা সারা দেশে অহরহ ঘটছে। এখন আমি যেটা মনে করি যে কয়টা ঘটনার কথা আমরা জানতে পারি, মিডিয়াতে আসে। আজকে যে ঢাকার যে ঘটনাটা ঘুরে গেল, যেটা নিয়ে খুব আলোচিত এখন, সেটা আপনি আলোচনা আসছে কতদিন পরে, প্রায় অলমোস্ট 1 মাস 10 দিন পর। এরকম ঘটনাটা বোধহয় ঘটেছিল গত 28শে মার্চ। এরপরে এতদিন পরে আজকে ঘটনাটা মানে আলোচনায় আসছে এবং যে ধর্ষিতা হচ্ছেন যে বোন, তাকে বলতে হয়েছে যে আমি অভিযোগটা করতে হয়েছে যে আমি এরকম একটা ভিকটিম হয়েছি। এখন এত এত এই যে সময়টা গেল যে 1 মাস 10 দিনের মতো, এখানে কিন্তু আইনাদের যেটা একটু মুর্তজা ভাই একটু আগে বললেন যে আসলে ফরেনসিকের একটা বিষয়, যে বিষয়টা আজকে এই সময়ে আপনি ফরেনসিকের পরীক্ষার ভিতর দিয়ে আপনার প্রমাণ করা যাবে কিনা। এখন আইন গেলে একরকম, এখন যেটা বলা হচ্ছে যে আসলে অভিযোগটা তদন্ত করে এবং এটাকে প্রমাণ করার দায়িত্ব কিন্তু একজন মানে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী, যেটা একটু আগে মুর্তজা ভাই বললেন। তারা তদন্ত করবে না, তদন্ত করে প্রমাণ করাটা, এখন অভিযোগকারীকে প্রমাণ করতে হবে। আজকে এখানে পার্টিকুলারলি এই ঘটনাটা দেখেন, এই ঘটনাটা কিন্তু 1 মাস 10 দিন পেরিয়ে গেছে। এখন যদি আইনের বিষয়টার দিকে যান আপনি, তাহলে এখানে প্রমাণটা ফরেনসিকের মানে পরীক্ষার উপর অনেক নির্ভর করতে হয়। সেই জায়গাটায় কিন্তু আজকে যেটা দেখলাম যে সেখানে আলামতগুলো পাওয়া, এটা আসলেই মানে খুব কঠিন হয়ে যাবে। মুর্তজা ভাই তো বলছেন যে শুধু আলামত কেন, আরো তো অনেক কিছু আছে। না, আমি ফরেনসিকের কথাটা বলছিলাম যে এখন বাকি মুর্তজা ভাই যে কথাগুলো বললেন যে বাকিগুলো প্রমাণ করাটা,
এখানে ভিডিও ফুটেজের একটা বিষয় আছে, ভিডিও ফুটেজ দেখা, এগুলো উদ্ধার করা। ভিডিও ফুটেজটা কার কাছে এখন বলা হচ্ছে যে ভিডিও ফুটেজ আছে, এখন ভিডিও ফুটেজ থাকলে এটা তো উদ্ধার করতে হবে। তো উদ্ধার যদি করতে পারে সেখানে কিন্তু একটা প্রমাণ এসে যায়। তারপরে আপনার আমাদের দেশে আপনি ধরেন, এটা দুনিয়ার সব দেশেই, যে একদম মহিলা যখন ধর্ষিতা হয় তখন যেন পাবলিকলি উনি বলেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বলেন, তখন কিন্তু এটা আমার কাছে মনে হয় না এটা খুব মিথ্যা কথার বলার কোনো অবকাশ নেই। কারণ একটা মেয়ের আপনি সামাজিক অবস্থাটা চিন্তা করেন, সে মেয়ের কেন সে এইরকম একটা অভিযোগ করতে যাবে, মিথ্যা অভিযোগটা? কারণ তার তো একটা ভবিষ্যৎ আছে, তার বিয়ে হতে হবে, তার সংসার আছে, তার সামনে সংসার করতে হবে। তো এগুলোকে আপনি মনে করেন যে এখন একটা অভিযোগ করার পরে সে তো এটা মেনে নিতে পারে না। অভিযোগটা কখন করে? যখন মনে করে যে আসলেই আমি তো ভিকটিম হয়েছি, এটা আসলে আমাকে প্রমাণ, এটা আমি এই বিচার চাই, বিচারের কারণেই তো এটা এসে যায়। এখানে প্রমাণ করার ক্ষেত্রে প্রমাণ বিষয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনি কি এটি বলতে চাচ্ছেন যে প্রমাণের বিষয়টি আদালতে, কিন্তু অভিযোগ গঠন করার পরে তদন্ত হবে এবং অভিযুক্তদেরকে আটক করা হবে, তাই কি বলতে চান আপনি? একজন মানুষ অভিযোগ করেছেন যে তিনি নির্যাতিত হয়েছেন, এখন তার অভিযোগটি আমলে নিয়ে অন্য অনেক মামলার ক্ষেত্রে কি করা হয় আমরা কি দেখি, অনেক ছোটখাটো মামলার ক্ষেত্রে দেখি যার নামে মামলা তাকে যদি পাওয়া না যায় তার বাড়িতে যাওয়া হয়, বাড়িতে গিয়ে তার মা বাবা আত্মীয় স্বজন সবার উপরে চাপ প্রয়োগ করা হয়, অনেক ক্ষেত্রে তাদেরকে ধরে নিয়ে আসা হয়, ধরে নিয়ে এসে সেই ছেলের বা পরিবারের সদস্যের সন্ধান বের করা হয় এবং এরকম অনেক ক্ষেত্রে পুলিশ সফল হয়েছে। ওটি করা উচিত আমি সেটি বলছি না, আমি বলছি যে এরকম অনেক ক্ষেত্রে করা হয়। এই ক্ষেত্রে এত বড় অভিযোগ, পুলিশ প্রধান আসামি যার বিরুদ্ধে এত বড় অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে সে দুইজন, তার নেতৃত্বে দুটি ধর্ষণের ঘটনা, দুইজন মানুষকে ধর্ষণ করা হয়েছে, তারা সামনে এসে অভিযোগ করছেন। শুধু এখানে সেই ধর্ষণ করার মধ্যে সীমিত থাকছে না, যারা ধর্ষণ করেছেন তারা তাদের ড্রাইভারদেরকে দিয়ে আবার ভিডিও করিয়েছেন, এরকম একটি অভিযোগ আছে। তার মানে এটি শুধুমাত্র কিন্তু ধর্ষণ করা হয়েছে এই অভিযোগই না, আইসিটি অ্যাক্টেও কিন্তু এটা খুব বড়, যদিও এখনো ছড়িয়ে পড়েছে কিনা আমি জানি না, আইসিটি অ্যাক্টেও কিন্তু এটি খুব বড় অপরাধ, অর্থাৎ সামগ্রিকভাবে এটা অনেক বড় অপরাধ। কিন্তু এখন প্রশ্ন হলো আপনি এটিকে বিচার করতে চান কি চান না? বিচার করতে চান পাওয়ার আগে আমি বলছি তদন্ত করে সত্যটা বের করতে চান কি চান না? পুলিশের যে ভাষ্য, সেই ভাষ্যের উপরে আস্থা রাখা যায় না। তার কারণটা কি? আপনি বলছেন প্রমাণের কথা, ধরুন ফরেনসিক রিপোর্টে 1 মাস 10 দিন পরে প্রমাণ হলো না, সেখানে কিছু পাওয়া গেল, তার মানে কি ধর্ষণের ঘটনা প্রমাণ হবে না? যে হোটেলে ওই নারীরা, ওই দুইজন মেয়ে সেই হোটেলে কোন সময় গিয়েছিল, সেই সময় দায়িত্বে কারা ছিল হোটেলের, সেই সময় হোটেল বয় কারা ছিল, সেইখানে রুমে কারা খাবার সাপ্লাই দিয়েছিল, ওই সময় ম্যানেজার কে ছিল, লবিতে কারা ছিলেন, তার সবার ঘটনা জানা আছে, তাদের কাছ থেকে জানা যায়। দেহরক্ষী যারা ছিলেন তাদেরকে ধরেন, ড্রাইভার যারা ছিলেন যে গাড়িতে করে আনা হয়েছিল তাদেরকে ধরেন, আর যে নারী সে নিজেই তো, যে সে নিজে সবচেয়ে বড় সাক্ষী যে আমার উপরে নির্যাতন করা হয়েছে। সুতরাং এইখানে যদি আমরা মূল ঘটনাকে একটু পাশ কাটিয়ে গিয়ে আমরা যদি শুধু ফরেনসিক রিপোর্ট করি, না কোনো আলামত পাওয়া যায়নি, সেটি হবে আমি তদন্ত করতে চাই না, আমি সঠিক ঘটনা বের করতে চাই না। এইখানেই আসে প্রভাবশালীর ঘটনা, এবং সেই প্রভাবশালীর, যে কারণে আমি প্রভাবশালীর নাম বলতে পারি না, যে কারণে প্রভাবশালীর বাড়িতে যাই চা বিস্কিট খেয়ে চলে আসি, কিন্তু তাকে গ্রেপ্তার করি না, যে প্রমাণ হলে তারপরে গ্রেপ্তার করবো। আপনি কি 8-10টি ঘটনার ক্ষেত্রে তাই করতেন? এই পুলিশকে 8-10টি ঘটনার ক্ষেত্রে তাই করতো? সাধারণত একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ আসলে কি তাই করতো? তা করতো না। যেহেতু তা করতো না, বোঝা যায় এখানে শুধু আইন তার স্বাভাবিক গতিতে চলছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার স্বাভাবিক গতিতে চলছে না, তাকে কোথাও না কোথাও থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং সেই নিয়ন্ত্রণের নাম হচ্ছে প্রভাবশালী। এই প্রভাবশালী চক্রটা যদি আমরা না ভাঙতে পারি, তাহলে আমরা এই আলোচনা করতে পারবো, গণমাধ্যম লিখতে পারবে, প্রধানমন্ত্রী সংসদে কথা বলতে পারবেন, বাইরে কথা বলতে পারবেন, সাধারণ জনমানুষের কেউ কাঁদবেন, কেউ হাসবেন, এর বাইরে তাদের কিছু করার থাকবে না। না, আমি একটু আপনার সাথে একটা কথা বলি যে আসলে প্রভাবশালী ডেফিনেশনটা কি? এখন প্রভাবশালী মানে আমি তো মনে করি যে যার কাছে অর্থবিত্ত আছে এবং পাওয়ার আছে সেই তো প্রভাবশালী। পার্টিকুলারলি আপনি ধরেন এই লোক যার ছেলে সম্পর্কে এই অভিযোগটা এসছে দর্শনে, পার্টিকুলারলি সে একজন ব্যবসায়ী এবং তার কাছে একজন না, এখানে 3 জন। হ্যাঁ,
না পার্টিকুলারলি আমি প্রধান আসামি, কিন্তু এখানে তিনজনই প্রভাবশালী, তিনজনই সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তিনজনেরই অর্থবিত্ত যা বলেন সেটা আছে। আমি তো কানেকশন, হ্যাঁ আমি প্রভাবশালীর কথা আগেও বলেছি। গ্রামের একজন বিত্তবান মানুষও প্রভাবশালী। একটা বিরতি, জি, প্রভাবশালীর এক এক জায়গায় এক এক রকম। একটা বিরতি নেই দর্শক, একটা বিরতি নেই। আমাদের সঙ্গে দুইজন সিনিয়র সাংবাদিক আছেন কাশিম হুমায়ুন এবং আছেন গোলাম মুর্তজা। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজরুম সংলাপে। বেশ কয়েকটি সংবাদপত্র আমার হাতে এসে পৌঁছেছে, আমি শিরোনামগুলো জানিয়ে দিই এক ঝলক। দ্য ডেলি সান, ব্যাংক টু হ্যাভ 4 ডিরেক্টরস ফ্রম সেম ফ্যামিলি। রাজুক ডিমোলিশেস নীলা মার্কেট এট পূর্বাচল। এটি অবৈধভাবে গড়ে উঠেছিল স্টেডিয়ামের জায়গায়। এসএমই ফান্ডস ফর উইমেন স্টিল মিসিং টার্গেট। কালের কণ্ঠ, রাজনীতির ছক নির্বাচন ঘিরে ধর্মাশ্রয়ী দল, সংগঠন ও জোটই বড় ফ্যাক্টর। আওয়ামী লীগের হেফাজত সখ্য, বিএনপিতে সংশয়। এরশাদের নতুন জোট নিয়ে কৌতূহল, জামায়াত নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। এই সংবাদটি নিয়ে আমরা আলোচনা করব। দুর্নীতিবাজ প্রতিষ্ঠান চিহ্নিত, করণীয় নির্ধারণ 11 মে। প্রধানমন্ত্রীর সঙ্গে 3 মন্ত্রীর বৈঠক, সরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত, শুল্ক উঠছে না। ব্যাংকে একই পরিবারের 4 পরিচালক থাকতে পারবেন। বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস আইন মন্ত্রিসভায় অনুমোদন। প্রসঙ্গ 15% ভ্যাট, প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। বাংলাদেশ প্রতিদিন, মন্ত্রিসভায় রদবদল আসতে পারে, এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তী নির্বাচনে সবাই অংশ নেবে এই আশা করছেন বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত পিয়েরে মায়দন। এরশাদের জোট আওয়ামী লীগের বি টিম বলেছেন রুহুল কবির রিজভী। একটি বিশেষ প্রতিবেদন দেখতে পাচ্ছি, সাখাত কাউসার করেছেন। বাংলাদেশ প্রতিদিনে হঠাৎ বেড়েছে অপহরণ, রাজধানীতে সক্রিয় 50 ভয়ঙ্কর চক্র, বেশিরভাগই কর্মকাণ্ড চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়। নারী শিশু ধর্ষণ নিয়ে আতঙ্ক, এই প্রতিবেদনটি করেছে জিন্নাতুন নূর। এপ্রিলে ধর্ষিতা 85, শিশু ধর্ষণ বেড়েছে। বনানীতে 2 ছাত্রী ধর্ষণ মামলার তদন্ত যাচ্ছে ডিবিতে। এখানে অ্যাডভোকেট সালমা আলীর একটি সাক্ষাৎকার আছে যে অপরাধী যেই হোক শাস্তির আওতায় আনতে হবে। কাশিম হুমায়ুন ভাই, মামলার তদন্ত আমরা আলোচনা করছিলাম বনানীর 2 ছাত্রী ধর্ষণ নিয়ে, বলা হচ্ছে মামলার তদন্ত যাচ্ছে ডিবিতে। যেই মামলাগুলো একটু গুরুত্ব দেওয়া হয় সেটি পুলিশের কাছ থেকে ডিবিতে স্থানান্তর করা হয় বলেই আমরা জানি। কি বলবেন? না, আসলে গুরুত্বপূর্ণ মামলা তো এটা। এখন ডিবি করুক, সিআইডি করুক, বা যারা যে সমস্ত ল অ্যান্ড অর্ডার ফোর্স এজেন্সি যাদেরকে একটু রেসপন্সিবল মনে করেন যে সমস্ত সংস্থাগুলো, তাদের দিয়ে করাবেন। কিন্তু আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যাকে দিয়েই করান, পুলিশ তো পুলিশই। এখন সেটা সিআইডি হোক, ডিবি হোক, বা অন্য কেউ হোক, আরআরএফ হোক, যাই হোক, এটা তো পুলিশ বাহিনীর পার্ট। এখন বিষয়টা হচ্ছে যে এই পার্টিকুলার দিস মামলা, আজকে যে এই ঘটনাটাতে আপনি আজকে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং এই ধরেন টক শোগুলো, এগুলো সবগুলো দেখবেন যে এটা ধিক্কার উঠেছে এই ঘটনার। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা কত তাড়াতাড়ি আপনার এটা তদন্ত করে একটা দোষীদের আইনের আওতায় আনা হবে। হ্যাঁ, এটাই হচ্ছে দেখার বিষয়। এখন আমি মনে করি যে আমাদের পুলিশ বাহিনীর এই যে যা অতীতে এমন কিছু ডিরেকশন তারা করতে পেরেছেন যেগুলো আসলে আমাদের জন্য খুব দৃষ্টান্তমূলক। এগুলো আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। এখন তারা পারবে না এটা মনে করি না। এখন প্রভাবশালী যে কথাটা উঠেছে সেখানে যদি তারা পুলিশ বাহিনী যদি সত্যি রিয়েলি এখানে যদি মানে প্রভাবশালীদের কারণে সেখানে যদি যেতে না পারেন। আমরা কিন্তু একজন পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকার শুনলাম একটা টেলিভিশনে, যেখানে তিনি বলেছেন যে মামলা হয়েছে, যে আসামি তাকে তারা ধরবেন, তারা এর বাইরে আর কিছু বিবেচনা করছেন না। পুলিশ এটা তো প্রকাশ্য উনি বলেছেন। এখন বিষয়টা এর প্রকাশ্যের কথা, এটা হচ্ছে আমাদের নিজের একটা স্বীকারোক্তি যে হ্যাঁ আমরা এটা আইনের শাসনের কথা বলা হচ্ছে, যে আমরা আইনের ভিতর দিয়ে তদন্ত করব এবং সেখানে যেই দোষী হোক তাকে ধরা হবে। এটা কিন্তু আপনি দেখবেন যে কোনো ঘটনাগুলো ঘটে যায় তারপরে যে সময় বিশেষ করে যেগুলো সেন্সিটিভ ঘটনা, যখন যেগুলো মিডিয়াতে বেশি আসে সেগুলো নিয়ে যখন তোলপাট্টা হয়, তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা শীর্ষ পর্যায়ের যারা আছেন তারা কিন্তু কর্মকর্তা এই ধরনের উক্তি করে থাকে। এখন আপনি বলেন না, এই উক্তির সঙ্গে বাস্তবতার সম্পর্ক নাই। বাস্তবের ঘটনা আমি আগে বলেছিলাম,
যে প্রধান আসামি তার বাবা বলছেন যে তার ছেলে বাড়িতে আছে, পুলিশ এসেছিল, সংবাদটা আমিও পড়ে এসেছি প্রথম আলো অনলাইনে। পুলিশ এসেছিল, কথা বলে চলে গেছে। আর পুলিশের যে কর্মকর্তার কথা বলছেন তিনি বলছেন অপরাধী যেই হোক তারা আসামি, তাদেরকে গ্রেপ্তার করা হবে। সাফায়াতের বাবার কথা আর পুলিশের বাবার কথা সম্পূর্ণ বিপরীতমুখী। তো সাফায়াতের বাবা যখন বলেছে যে তার ছেলে বাড়িতেই আছে, তারপরে যে বলা হচ্ছে তল্লাশি চালানো হচ্ছে, বাড়িতে অভিযান চালানো হচ্ছে, এগুলো কি গল্প না বাস্তবের অভিযান, সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে সাফায়াতের বাবার কথা বলার পরে কিন্তু পুলিশ গিয়ে বাড়িতে অভিযান চালিয়ে এসে বলেনি যে সাফায়াতের বাবা মিথ্যা কথা বলেছিল, বাড়িতে সাফায়াতকে পাওয়া যায়নি। সুতরাং যেই অপরাধী হোক তাকে ধরা হবে, তাকে গ্রেপ্তার করা হবে, যত প্রভাবশালী হোক, এই কথাগুলো বলার জন্য বলা হয়। কিন্তু বাস্তবে আসলে প্রভাবশালীর ক্ষেত্রে আইন স্বাভাবিক গতিতে বা স্বাভাবিকভাবে কাজ করে না। এই কাজ করানোটা দরকার। যদি না করানো হয় তাহলে আসলে আইনের শাসন বলে সেখানে কিন্তু মিডিয়া বড় রকমের একটা কাজ করতে পারে। এখানে মিডিয়া সাধারণ গণমাধ্যমের এখানে একটি কথা, যে আমি নিউজ 24-এ দেখলাম আপনারা নাম সহ পরিচয় সহ উল্লেখ করছেন, এই চ্যানেলে দেখানো হয়েছে। কিন্তু আমরা যে মেইন স্ট্রিম গণমাধ্যম গত 2 দিন ধরে যেটা দেখা যাচ্ছে, এই যে ছবিগুলো যে দেখানো হচ্ছে, এটি কিন্তু গণমাধ্যম প্রকাশ করেনি, এটি কিন্তু গণমাধ্যমের কর্মীরা খুঁজে বের করেনি, হয়তো তাদের কাছে ছিল তারা করতেন। এটি কিন্তু মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষুব্ধ জনমানুষ, যারা বিচার পাচ্ছে না, যারা তদন্ত পাচ্ছে না, যাদের কোথাও গিয়ে কোনো কিছু করার নাই, এই মানুষগুলো এই ছবিগুলো খুঁজে বের করেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। পরবর্তীতে গণমাধ্যম এই জায়গাতে এসেছে। এটি আমি মনে করি যে গণমাধ্যমের উপরও এক ধরনের চাপ। গণমাধ্যম কোন জায়গাতে কতখানি গুরুত্ব দিবে, কতখানি গুরুত্ব দিবেন, অর্থাৎ আমরা কতখানি গুরুত্ব দিব, কতখানি গুরুত্ব দিব না, এই জায়গাগুলো আমাদেরও নতুন করে ভাবতে হবে। কারণ আমাদের এখন কম্পিটিটরের সংখ্যা অনেক। বলে গণমাধ্যম, আপনি পরশুদিন যখন এই নিউজটা বের হয়, প্রকাশিত হয় প্রথম, তখন কিন্তু খুব একটা গণমাধ্যমের 2-1টা পত্রিকাটা করেছিল। সেটার কথা বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম বাধ্য করেছে গণমাধ্যমকে সংবাদটিকে গুরুত্ব দিতে। আজকের দিনে যদি আপনি দেখেন, এটা কিন্তু গণমাধ্যমে, এটা প্রত্যেকটা যেটা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে, সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ কয়েকটি ঘটনাই প্রথমে তারা নজরে আনে, এবং গণমাধ্যম পরবর্তীতে সেটা প্রকাশ করতে বাধ্য হয়েছে, ইন এ সেন্স বলা যায়। আরেকটি সংবাদ নিয়ে আলোচনা করি তাহলে। হঠাৎ বেড়েছে অপহরণ, মুর্তজা ভাই এই বিষয়ে আপনি কিছু বলবেন? না, এই হঠাৎ বেড়েছে অপহরণ, এটি নিশ্চয়ই বাংলাদেশ প্রতিদিনের একটি অনুসন্ধান, তারা নিজস্ব অনুসন্ধান, সেই হিসেবে এরকম একটি সংবাদকে প্রধান শিরোনাম করা, আর এটা আমি সাধুবাদ জানাই পত্রিকার জন্য, পত্রিকার কৃতিত্ব বলবো আমি, কারণ বিষয়টি আলোচনায় আছে। এই বিষয়টি নিশ্চয়ই, আমি রিপোর্টটি পুরোটা পড়িনি, শিরোনামটা দেখেছি। এ যাবৎকালে বাংলাদেশে গত 5-7 বছর ধরে এই অপহরণটা চলছে, হঠাৎ হঠাৎ বাড়ছে। অনেকগুলো অপহরণের আমরা দেখেছিলাম সচিত্র প্রমাণ আছে, কোনোগুলোর সিসিটিভি ফুটেজ আছে, কোনোগুলোর ছবি আছে, কোনোটার বাবা মা বা আত্মীয় পরিজন বলেছে যে তাদের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এবং অধিকাংশ জায়গাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করা হয়েছে। এখন প্রায় সব ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে কেন এই অপহরণটি বাড়ে, মাঝে মধ্যে কেন বাড়ে, সেটার কারণ অনুসন্ধান করতে গেলে আবার সেই জায়গাতে যেতে হয়, আইনের শাসনের জায়গাতে যেতে হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলে একটি অপহরণের ঘটনা ঘটে, কখনো কখনো, অধিকাংশ ক্ষেত্রে তাকে খুঁজে পাওয়া যায় না, কোনো ক্ষেত্রে তাকে খুঁজে পাওয়া যায়, কোনো ক্ষেত্রে লাশ পাওয়া যায়, কোনো ক্ষেত্রে লাশও পাওয়া যায় না, মানুষটিকেও খুঁজে পাওয়া যায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ যাবৎকালে সাধারণ জনমানুষকে পরিষ্কার করে বলেনি যে কতগুলো অপহরণের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারীর নাম ব্যবহার করে হয়েছে, কতগুলো ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে সত্যটা প্রকাশ করতে পেরেছে, কতগুলো ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সত্যটা প্রকাশ করতে পারেনি, কতগুলো ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবে ঘটিয়েছে অন্যরা। এই বিষয়গুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ জনমানুষের সামনে পরিষ্কার করতে পারেনি। পরিষ্কার করতে না পারার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু অপহরণ করেছে, এটি বিশ্বাস করা খুব কষ্টকর, কিন্তু এটি মানুষ বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? মানুষ এটি দেখেছে। নারায়ণগঞ্জের 7 খুন এবং অপহরণের ঘটনার পরে মানুষকে আর আপনি এটি অবিশ্বাস করাতে, ঘটনাটি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাও করে থাকে, কিন্তু যখনই একটি নাম আসে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গেছে, তখন মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ এরা তো এই কাজ করে, আগে তো হয়েছে। যখন সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে ডাক্তার ইকবালকে রাত 3টার সময়
ধরে নিয়ে যাওয়া হয় একটি মাইক্রোবাসে, তার পেছনে যখন পেছন যখন একটি পুলিশের ভ্যান যায়, পুলিশের গাড়ি যায়, এবং পরবর্তীতে যখন পুলিশ বলে যে আমরা শনাক্ত করতে পারিনি এখনো গাড়িটি, তার কয়েকদিন পরে যখন বলা হয় সেটি পুলিশের গাড়ি নয়, পুলিশের মতো গাড়ি, ভেতরে পুলিশ বসা অবস্থায় দেখা যায়, তখন বলা হয় যে এটি পুলিশের পোশাক নয়, পুলিশের মতো পোশাক, তখন সাধারণ জনমানুষের ভেতরে এই সন্দেহ আর থাকে না যে পুলিশ করেনি। আমি এখনো বিশ্বাস করি যতগুলো অপহরণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটিয়েছে, আমি এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই তাদের নাম ব্যবহার করে এই সুযোগ সমাজের নানা রকমের অপরাধী চক্র এই সুযোগটি নিয়েছে, কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত হয়ে যায় এই জায়গাটিতে যে তারা আমরা ধরে আনিনি, আমরা এর সঙ্গে সম্পৃক্ত নাই, শুধু এটা বলে তারা দায় মুক্তি পেতে চায়। এটা বললে তো আপনি দায় মুক্তি পাবেন না, আপনি তো রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনগণকে নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব, এবং আপনি যে একেবারে নিরাপত্তা দিচ্ছেন না আমি সেটা মনে করি না। পুলিশ, আমি এই অনুষ্ঠানেও বলেছি এর আগে একাধিকবার, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেই বাংলাদেশে আমরা বসবাস করতে পারছি। যদি তারা কাজ না করতো, যদি তারা শুধু খারাপ কাজই করতো, যদি তারা কোনো কাজ না করতো, তাহলে আমরা এই বাংলাদেশে বসবাস করতে পারতাম না। তারা অনেক ভালো কাজ করছে, তারা অনেক দায়িত্বশীল আচরণ করছে, সেই কারণেই বাংলাদেশে বসবাস করা যায়। কিন্তু এর বাইরে আপনাদেরকে নিয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে যে সমস্ত অভিযোগ আসছে, গুরুতর অভিযোগ আসছে যে আপনারা মানুষ ধরে নিয়ে যাচ্ছেন, আপনারা গুম করছেন, আপনারা অপহরণ করছেন, আপনাদের দায়িত্ব এই বিষয়গুলো প্রমাণ করা যে আমরা এই কাজগুলো করছি না। না হলে আপনারা জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করছেন, আপনারা আহত হচ্ছেন, আপনারা জঙ্গিদের নিয়ন্ত্রণ করছেন, প্রাণও হারাচ্ছেন আপনারা, আর সারা দেশের মানুষ বসে বসে হিসাব করবে যে না এটি কি সত্যিই জঙ্গি কিনা, পুলিশ কি সত্যি অভিযানে গেল কিনা। এই যে একটা অবস্থা তৈরি, এটা তো সামগ্রিকভাবে যে একটা সন্দেহ তৈরি হয়েছে, সেই কারণেই তো এই বিষয়গুলো করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে একটু অভিযানে যায়, বাংলাদেশের সব মানুষের এর প্রশংসা করার কথা, সন্দেহ কেন করবে? সন্দেহ করার কারণ আসে তখন যখন তারা নানা রকমের অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। এটা দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, পরবর্তীতে গণমাধ্যম হয়তো সহায়তা করতে পারে। জি, কাশেম মোহন ভাই, তাহলে কি বাস্তবতার বাইরে অনেক দূরেও গিয়ে কিছু কিছু পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে কি সমাজে? না, এগুলো রিয়েলিটি আপনি প্রতিদিনই মানে আপনার ক্রাইমের চেহারা পাল্টাচ্ছে, নিত্য নতুন মানে আপনার ক্রাইম আসছে। তো এখন এগুলো ধরেন কিছুটা ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কিন্তু প্রতিটা লোকেরই একটা মানে আঙুল উঠছে, যে এই বিশেষ করে পার্টিকুলারলি অপহরণের যে কেসগুলো, এই কেসগুলোতে দেখবেন যে আপনার ইনভলভ অনেক ক্ষেত্রেই মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইনভলভ। এবং প্রকাশ্যে ঢাকা শহরে আমি দেখলাম কিছু মানে আপনার সংবাদপত্রে অনেকগুলো ঘটনার সাথে ছিনতাই ঘটনার সাথে পুলিশের লোকজন জড়িত থাকে, এবং তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে। এখন এগুলোর সাথে ঘটনার সাথে কিন্তু সমস্ত ঘটনার সাথে মূল হচ্ছে টাকা পয়সার একটা জড়িয়ে আছে, টাকা পয়সার বিষয়টা জড়িয়ে আছে। এবং সেই টাকা পয়সা যে জড়িয়ে লোভ লালসার যে জায়গাটা, সেই জায়গায় যে আপনি ধরেন অপহরণ, কোনো ছেলেকে অপহরণ, কোনো বাচ্চাকে অপহরণ, এগুলো কিন্তু আপনি অপহরণের মূল কারণটাই হচ্ছে যে আপনার টাকা পয়সা, মানে আপনার একেবারে টাকা পয়সা আদায় করা তার কাছ থেকে। এগুলি হচ্ছে তার গার্জিয়ানকে বলা যে আপনার ছেলে বা মেয়ে আমাদের কাছে আছে, আপনি টাকা পয়সা নিয়ে আসেন, আপনি ছেড়ে দেবো আমরা। তো এইগুলো, তারপরে আপনার এই পুলিশের এই কর্মকাণ্ড, তো সবগুলো মিলিয়ে কিন্তু আপনি দেখবেন যে পুলিশের উপর কিন্তু মানুষের তীর্যকভাবেই মানুষগুলো দেখছেন যে আসলে পুলিশের ভূমিকা। যখন দেখেন যে 10টা ঘটনা ঘটছে, এর মধ্যে একটা ঘটনায় যদি পুলিশ ইনভলভ হয়ে থাকে, সেটা যদি প্রকাশ্য এসে যায়, তখন কিন্তু পুলিশের প্রতি মানুষের আর সেই রেসপেক্টটা থাকে না, সেই শ্রদ্ধাটা থাকে না। যে কথাটা আমি মনে করি যে পুলিশ ভালো কাজ করে, কিন্তু পুলিশ বাহিনীতে ভালো আছে আবার খারাপের সংখ্যা তো আছে। 2-4টা ঘটনাই কিন্তু তাদের ইমেজকে সংকটে ফেলে দেয়। এবং সেই জায়গাটায় আপনি যদি এই অপহরণগুলো বন্ধ করতে হয়, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অপহরণ নিয়ে নানাভাবে আলোচনা করতে পারি, সামাজিক অস্থিরতা এর জন্য দায়ী। যে আপনি ধরেন এই যে অবাধ পুঁজির বিকাশ যে কথাটা বলা হয়, এখানে মানুষের মধ্যে পুঁজির একটা টাকা পয়সার রোজগারের একটা প্রবণতা স্পৃহা বেড়ে গেছে, সেটা বৈধ পথেই হোক আর অবৈধ পথেই হোক, দ্রুত কীভাবে পয়সা রোজগার করা যায়, সেই জায়গাটায় এই যে কম্পিটিশন, এই কম্পিটিশন থেকে আপনি যে অস্থিরতা, এর ফলে একটা অস্থিরতা দেখা দিয়েছে। এই অস্থিরতাকে আপনি রাতারাতি আমরা একেবারে একটা মানে ভালো একটা এনভায়রনমেন্ট পাবো এরকম আমি আশা করি না। তবে কথা হলে আমাদের সর্বত্র এগুলো সজাগ থাকতে হবে। যখন মিডিয়ার রেসপন্সিবিলিটি আছে, মিডিয়া যেমন আমি মনে করি মিডিয়া
তার রেসপন্সিবিলিটি পালন করতে তার জায়গা থেকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন এই দায়িত্বগুলো পালনের জন্য সরকার তো একটা বড় বিষয় আছে, কিন্তু সরকার কাকে দিয়ে কাজগুলি করাবেন, কাকে দিয়ে করাতে হলে তো আপনার পুলিশ বাহিনীকে দিয়ে করাতে হবে। সেই জায়গায় কিন্তু আমি মনে করি পুলিশ বাহিনীর দায়িত্বটা বেশি, এবং তারা যদি অনেস্টলি কাজগুলো করতে পারেন তাহলে আমি মনে করি যে কালকে একেবারে 100% সোসাইটি একেবারে এটা ভারসাম্যের মধ্যে চলে আসবে এরকম না, কিন্তু আমরা মনে করি একটা সাস্টেনেবল এবং একটা শান্তিপূর্ণ একটা অবস্থায় আমরা থাকতে পারবো। জি, একটা ছোট বিরতি নেই, একটা বিরতি নিয়ে ফিরি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা, আমাদের সঙ্গে আছেন জনাব কাশেম ওমায়। আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক, একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। মুর্তজা ভাই, অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করি। রাজনীতির ছক নির্বাচন ঘিরে ধর্মশ্রয়ী দল, সংগঠন ও জোটই বড় ফ্যাক্টর। আওয়ামী লীগের হেফাজত সখ্য, বিএনপিতে সংশয়, এরশাদের নতুন জোট নিয়ে কৌতূহল, জামায়াত নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। এই প্রতিবেদনের বাইরে আরেকটি তথ্য আপনাকে দিই, সেটি হলো বামরাও ভাবছে আলাদা একটি মোর্চা করার। তাহলে রাজনীতি জমছে না? রাজনীতি বাংলাদেশে আসলে সবসময় জমজমাটি থাকে, কিন্তু বাংলাদেশে গত 5-7 বছরে যেটা হয়েছে যে রাজনীতিটা নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো যা করছে তার মধ্যে রাজনীতিটার একটা বড় অনুপস্থিতি আমরা দেখছি। রাজনীতিটা হচ্ছে না। কি করছে তাহলে তারা? তারা যেটা করছে ক্ষমতায় যাওয়া এবং থাকার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে। এইখানে নীতি বা নৈতিকতা এই ব্যাপারগুলো বা আদর্শ, রাজনৈতিক দলগুলোর যে আদর্শ, তারা যে কথা বলে, রাজনীতির মূল উদ্দেশ্য যদি হয় বৃহত্তর জনগণকে সেবা করা, তাহলে ক্ষমতায় যাওয়া অপরিহার্য। না হলে ক্ষমতায় বড় স্কেলে জনগণের সেবা করা যাবে না। তাহলে কি ক্ষমতায় যাওয়াটা রাজনীতির অংশ নয়? আপনার কথার সঙ্গে একেবারে সম্পূর্ণভাবে একমত। আমি ক্ষমতায় যাব আমার সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। আমি ক্ষমতায় যাব সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যটি আমি ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করব। আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা ক্ষমতায় যাওয়া এবং বৃহত্তরভাবে জনগণের সেবা করা, জনগণের কাছে পৌঁছানো। সেই জায়গাটিতে বিন্দুমাত্র সংশয় নেই। সেটা যদি লক্ষ্য হতো তাহলে রাজনীতিতে সাধারণ জনমানুষের গুরুত্ব থাকতো, যে আমি আমার সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য জনগণের উদ্দেশ্যে বলবো, জনগণ দেখবে যে আমার এই উদ্দেশ্য এবং সেই কারণে জনগণ আমাকে ভোট দিবে। আমরা আমাদের রাজনীতি থেকে 2014 সালের পর থেকে এই ব্যাপারটি আমাদের রাজনীতি থেকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা যে কোনো সেই জায়গায় বলেছি নীতি নৈতিকতা। এখন আমাদের আদর্শের কাছে যেতে হয় না, আমাদের নীতি নৈতিকতার কাছে যেতে হয় না। আমরা শুধু ক্ষমতায় থাকতে চাই, আমরা শুধু ক্ষমতায় যেতে চাই। এখন এই জায়গাটি ক্ষমতায় থাকা এবং যাওয়ার প্রক্রিয়ার সঙ্গে রাজনীতির কথা আমরা মুখে বলছি, বাস্তবে রাজনীতি নাই। একটা দেশে যদি সুস্থ ধারার রাজনীতি থাকতো তাহলে এই যে হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে যে 58 দল না 34 দল কি জানি একটা জোট হচ্ছে, যেই দলগুলোর অধিকাংশই নিবন্ধনহীন রাজনৈতিক দল, যে দলগুলির কোনো দল আছে যেটি একটি বা দুটির বেশি ভোটই পাবে না, একটি বা দুটির বেশি ভোট পাবে না, এরকম অনেকগুলো রাজনৈতিক দল আছে, কোনো আসন তো পাবেই না। আবার অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, 20 দলীয় জোটে কি ওরকম দল নাই? 20 দলীয় জোটে সেরকম দল আছে, 14 দলীয় জোটেও সেরকম দল আছে। তাহলে এরশাদের কি দোষ? এরশাদের দোষ বলছি না আমি দোষ বলছি না। আপনি তো জোট করতেই পারেন, আমি একটা জোট করতে পারি, আপনিও একটা জোট করতে পারেন, সেটি বলছি না। আমি বলছি দেশের রাজনীতিতে এই জোটগুলো যদি সুস্থ ধারার রাজনীতি থাকতো তাহলে এই জোটের কোনো গুরুত্ব থাকতো না। যদি অসুস্থ ধারার রাজনীতি এবং রাজনীতি ছাড়া যে রাজনীতি, সেই রাজনীতিতে এই ধরনের জোটের গুরুত্ব আছে। আপনি যে বিএনপি বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোটের কথা বলছেন, সেই জোটে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলটি 300 আসনের জায়গায় 3000 প্রার্থী দিতে পারে। বিএনপির মতো একটি রাজনৈতিক দল 300 আসনের জায়গায় 3000 প্রার্থী দিতে পারে, এবং তাদের সব জায়গাতেই প্রায় জেতার একটা সম্ভাবনা থাকে। যেখানে হারে সেখানে হয়তো 20,000 ভোটে হারে বা 40,000 ভোটে হারে, অধিকাংশ জায়গাতে। আওয়ামী লীগেরও তাই। সুতরাং ওই 14 দলীয় জোট আর 20 দলীয় জোট, এই জোটের সঙ্গে এরশাদের 58 দলের জোট বা অন্যদের 34 দলের জোট, এটার তুলনা করা চলবে না। হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি একটি আঞ্চলিক দল, সেই আঞ্চলিক দলটি এ যাবৎকালে রংপুরে মূলত
রংপুর এবং সিলেটের কিছু অঞ্চল তাদের ভোট ব্যাংক। যদি সুষ্ঠু ধারার নির্বাচন হয় রংপুরে যা তাদের যে গুরুত্ব ছিল সেই গুরুত্ব অনেকখানি কমে যাবে। এটি আমরা কিসের ভিত্তিতে বলছি? রাজনীতির বিশ্লেষণের জায়গা থেকে বলছি, আমরা যেভাবে রাজনীতিটাকে দেখি সেই জায়গার কথা বলছি, যে দেশে যেহেতু সুস্থ ধারার রাজনীতির অনুপস্থিতি, সেই জায়গাটিতে এ ধরনের জোট হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। যেহেতু সুস্থ ধারার রাজনীতি নেই, সেই সুস্থ ধারার রাজনীতি না থাকার কারণে সবাই এখন বিরোধী দল হতে চায়। এরশাদ সাহেবও বিরোধী দলেই থাকতে চান। এরশাদ সাহেব যেভাবে আসমা রবকে একসময় গৃহপালিত বিরোধী দল হিসেবে জায়গা দিয়েছিলেন সংসদে, এখন এরশাদ সাহেব সেই জায়গা নিজে নিয়েছেন বা নিজে নিতে বাধ্য হয়েছেন। এখন এরশাদ সাহেব সেই জায়গাটিতেই থাকতে চান, কারণ তার উপরে মঞ্জুর হত্যা, জেনারেল মঞ্জুর হত্যা মামলা সহ অসংখ্য মামলা আছে এবং তার একটি মামলায় অন্তত তার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে এরকম ভয় তার মনে আছে। সুতরাং তিনি একটি জোট টোট করে যে কোনো উপায়ে বিরোধী দলে থাকতে চান। আবার অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দল আছে তারাও জোট করে যদি বিএনপি নির্বাচনে অংশ না নেয় শেষ পর্যন্ত, তাহলে তারাও এখানে থাকতে চান। এই থাকতে চাওয়া, রাজনীতিতে জোট চাওয়া, ক্ষমতায় যেতে চাওয়ার জন্য কৌশলের আশ্রয় নেওয়া, এগুলো নিয়ে আমার কোনো সংশয় নেই বা সন্দেহ নেই, বা এটা তারা করতে পারে। কিন্তু সমস্যা হয়ে যায় যখন রাজনীতি থেকে রাজনীতি না থাকে, ভোটের ক্ষেত্রে যখন জনগণের গুরুত্ব কমে যায় বা জনগণ যখন গুরুত্ব থাকে না, ভোটার যখন তার ভোট দিতে পারে না কিন্তু নির্বাচন হয়ে যায়, এবং এরকম একটি প্রক্রিয়াকে সামনে রেখে যখন জোট হয় বোঝা যায়, তখন এই জায়গাটিতে একটি সংশয় জাগে এবং সেটি রাজনীতির জন্য বা দেশের জন্য খুব ইতিবাচক কোনো ফল বয়ে আনে না। এই জোটগুলো সেই রকম লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে যদি গঠিত হয়ে থাকে তাহলে এটা আমাদের রাজনীতির জন্য ক্ষতিকর। আর যদি সুস্থ ধারার রাজনীতিতে সত্যিকারের একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে এটি ভালো ব্যাপার, যে এই 58 দল যদি নির্বাচনে অংশ নেয় তাহলে জনগণও বুঝতে পারবে যে এদের আসলে কয়টি ভোট আছে বা এদের গ্রহণযোগ্যতা কতটা। জি, মুর্তজা ভাই বলছেন যে রাজনৈতিক কর্মকাণ্ড আছে কিন্তু রাজনীতি নেই। না, আমি একটু আলোচনা করি এইভাবে, বিষয়টাকে এইভাবে দেখি যে আপনার 2014-এর 5ই জানুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনের কি কেয়ারটেকারের অধীনে হলো সেটাতে আরেকটা বিতর্ক। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি সংবিধানের যে অবস্থা আছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা সেখানে না, কাশেম আহমেদ ভাই সেটা তো চলে গেছে, আরেকটি নির্বাচনে চলে এসছি আমরা। ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রতিনিধি তিনি বলছেন যে গত নির্বাচন থেকে যে শিক্ষা পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সেই শিক্ষা থেকেই আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। আমি সেটাই বলছিলাম, আমি তার সাথে একমত। তিনি যে কথাটা বলেছেন যে আপনি যদি একটু দেখেন পর্যায়ক্রমে, এখানে যে ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে যে 5ই জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে মেজর স্টেক হোল্ডার কি আওয়ামী লীগের বিএনপি, তাই তো? এর বাইরে তো তেমন কোনো, যদি আপনি ওই মুর্তজা ভাই একটু আগে বললেন যে বিএনপি একটা জাতীয় পার্টি আঞ্চলিক দল, রংপুরের একটা গ্রেটার রংপুরে এখন সেই অবস্থা তার নাই, সিলেটের একটা অংশে তার একটা অবস্থান ছিল, সেটাও তার মানে নড়বড় হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি মেজর স্টেক হোল্ডার হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি, এর বাইরে যে দলগুলো আছে তাদেরকে কিন্তু এই মেজর দুইটা দলের উপরই মানে আপনার তাদের সাথে থাকতে হয়। হ্যাঁ, তাদের সাথে থেকেই তাদেরকে ভোট নিতে হয়। যেমন জামাত ইসলাম আপনার তার যে হিসাবটা, সেই হিসাবটা আপনার এটা ইকুয়েশন হচ্ছে বিএনপির সাথে। আওয়ামী লীগের সাথে আপনার জাতীয় পার্টি কেন গেছে, আদর্শিক কারণে নাকি এটা ক্ষমতার ভাগাভাগির জন্যে, কিন্তু দৃশ্যমান হচ্ছে তারা ক্ষমতায় আছেন। দৃশ্যমান যেটা, এটা কোনো আদর্শিক জোট নাই। জামাতের সাথেও বিএনপির কোনো আদর্শিক জোট নাই, সেটা বিএনপি বারবার বলে যে নির্বাচন এখন ভোটের স্ট্র্যাটেজি থেকে, আবার তারা ছাড়েও না। হ্যাঁ, স্ট্র্যাটেজি থেকে হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই নির্বাচনটায় বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা মানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে, হ্যাঁ, তারা কিন্তু না যাওয়ার কারণে কিন্তু আপনার এই একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেল। সিচুয়েশনটা একেবারে অনেকটা মানে একেবারে কি বলবো, রাজনীতি না থাকার মতোই একটা অবস্থা চলে এসছে। এখন কিন্তু আপনি সামনে নির্বাচনটাকে, এখন যদি যেটা এই মানে প্রতিনিধি বলেছেন ঢাকা যে গত 14 সাল নির্বাচনে অংশ না নিয়ে যে ভুলটা হয়েছে সামনে নির্বাচনে, সেটা বাংলাদেশ হয়তো সেই রাজনৈতিক দলগুলো সেই ভুলটা করবে না। এখন আমার মনে হচ্ছে আমরা আসলে পেছনের দিকে তাকালে হয়তো সমালোচনা আমরা করতে পারি, কিন্তু আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। এখন একটা অর্থবহ নির্বাচন, আমি যেটা মনে করি একটা অর্থবহ নির্বাচন প্রয়োজন, এবং অর্থবহ নির্বাচনটা তখনই আপনি নিশ্চিত করা যাবে যখন আপনার একটা আওয়ামী লীগ এবং বিএনপির মতো দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করবে, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সেখানে হচ্ছে যে আজকে যে কথাটা বলা হচ্ছে যে সহায়ক সরকারের কথা বিএনপি বলছে, এখন সহায়ক সরকার
বা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এগুলো তো আচ্ছা, হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের যে সখ্য বন্ধুত্ব হচ্ছে তাতে কি বিএনপির একটু মনোকষ্ট হওয়ার কারণ আছে? মনোকষ্ট আমি দেখে টোটালটা হচ্ছে আপনার ভোটের ইকুয়েশন থেকে। এখন আপনি হেফাজত তো কোনো দলের নিবন্ধিত রাজনৈতিক দল না, তারা নিবন্ধিত, তারা নির্বাচন করেনও না, তারা নিবন্ধিত কোনো রাজনৈতিক দল না। এখন হচ্ছে যে তাদের একটা সাপোর্ট আছে এবং তারা কিন্তু আপনার এই যে 13 সালের 5ই মে এটা কিন্তু তারা দেখিয়েছেন ঢাকায় যে তাদের সাংগঠনিক ক্ষমতা দেখাতে পেরেছিল। এখন সেটা যাই হোক, জি জি আমি মনে করি সাংগঠনিকভাবে তারা তাদের একটা শক্তি দ্বারা দেখাতে পেরেছিলেন। সেই শক্তিটা দেখানোর কারণেই কিন্তু আপনি দেখবেন যে আজকে আওয়ামী লীগ বা বিএনপি তাদেরকে কাছে টানার চেষ্টা করছে। এবং একটা ছোট প্রশ্ন, সেই 2013 সালে যে সাংগঠনিক শক্তি তারা দেখিয়েছে, এই সাংগঠনিক শক্তিটা কার? বিএনপির সাংগঠনিক শক্তি না হুজুরদের যারা এসেছিল তাদের? না, আমি তো মনে করি এটা হেফাজত মানে অনেকটা এককভাবেই দেখেছেন, কিন্তু পেছন থেকে হয়তো সাপোর্ট ছিল অনেকেরই। এখানে আমার এই হেফাজত নিয়ে যেটা আপনি যেটা বলছেন যে বা কাসেম ভাই যেটা বললেন ভোটের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে আমি যেভাবে দেখি, আমার অভিজ্ঞতা বা আমি যেটুকু বুঝি, ভোটের রাজনীতিতে হেফাজত বাংলাদেশে কখনো কোনো দিনই কোনো ফ্যাক্টর ছিল না। এখনো ভোটের রাজনীতিতে কোনো ফ্যাক্টর না, তারা ভোট করেনি বলছি না, ভোটের রাজনীতিতে কখনো ফ্যাক্টর ছিল না, এখনো ফ্যাক্টর না, ভবিষ্যতেও কোনো ফ্যাক্টর থাকবে না। তারা যদি এই যে সাংগঠনিক ক্ষমতার কথা বলা হচ্ছে, তাদের যে লোক সমাগম, লোক জড়ো করার যে কথা বলা হচ্ছে, তাদের যে প্রভাব থাকার কথা বলা হচ্ছে, এটাই যদি সত্যি হতো তাহলে বাংলাদেশে সরকার গঠন করত জাকের পার্টি। আমি ব্যাখ্যায় যাই না, তাহলে জাকের পার্টি সরকার গঠন করতো, কিন্তু নির্বাচন করতে গিয়ে দেখা গেছে 8 রশির মুরিদ কিন্তু ভোট দেওয়ার সময় আওয়ামী লীগ বা বিএনপিকে ভোট দিয়েছে, জাকের পার্টিকে ভোট দেয় নাই। সুতরাং হেফাজতের বাংলাদেশে কোনো ভোট নাই, তারা নিজেরা নিজেদের ভোট, এর বাইরে তাদের কথায় মানুষ ভোট দিবে এরকম একটি ভোটও বাংলাদেশের কোথাও নাই, হেফাজতের কথায় ভোট নাই, অতীতে এটা দেখা গেছে। সুতরাং এটি তার নীতি নৈতিকতার কথা আর একটু পরিষ্কার করে বলি, নীতি নৈতিকতা যদি থাকতো, আওয়ামী লীগের সঙ্গে হেফাজতের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততাটা কখনোই তৈরি হতো না। এখানে যেহেতু হেফাজত আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতামূলক জায়গাতে এসেছে, ভোটের রাজনীতির কারণে নয়, আগামীর সময়টিতে হেফাজত যাতে যে কোনো ইস্যুতে রাস্তায় থেকে একটা গোলযোগ তৈরি করতে না পারে, সেই কারণে হেফাজতকে খুশি রাখার একটি নীতি নেওয়া হয়েছে। ভোটের রাজনীতিতে হেফাজত মোটেই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। আপনার জন্য 30 সেকেন্ড, একদম 30 সেকেন্ডে শেষ করি। আপনি যেটি বলেছেন যে কি শিক্ষা পেয়েছি, অর্থাৎ 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন থেকে, না কি শিক্ষা পেয়েছি না, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বলছেন যে শিক্ষা পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সেই শিক্ষা থেকে তারা আগামী নির্বাচনে সবাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা বিশেষ করে যারা ক্ষমতায় আছে তারা কোনো শিক্ষা পায়নি। তারা শিক্ষা পেয়েছে যে এই ধরনের, আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে, যে এই ধরনের একটি ভোটারবিহীন নির্বাচন করেও নির্বিঘ্নে 5 বছর ক্ষমতায় থাকা যায়। সুতরাং সেই অবস্থান থেকে তারা মনে করবে যে না, এবার একটা সুষ্ঠু নির্বাচন করেই আমাকে ক্ষমতায় যেতে হবে। আওয়ামী লীগ কেন এটি মনে করবে? এটি মনে করার তো কোনো কারণ দৃশ্যমান নয়। যতক্ষণ পর্যন্ত কারণ দৃশ্যমান হবে না, ততক্ষণ পর্যন্ত বিএনপি যতক্ষণ পর্যন্ত কারণ দৃশ্যমান করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রচ্ছন্নভাবে কি আপনি আন্দোলন উস্কে দিতে চাচ্ছেন? আন্দোলন উস্কে দিতে চাচ্ছি না, আন্দোলন সবসময় উস্কে দিতে চায় আওয়ামী লীগই। যে বিএনপি আন্দোলন করতে পারে না, বিএনপি আন্দোলন করতে পারে না, এটা আওয়ামী লীগ বলে, আমি বলছি না। অনেকদিন ধরে কেউ বলে না এগুলো। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো সরকার ক্ষমতায় থাকা অবস্থাতে কোনো সরকার বাধ্য না হওয়া পর্যন্ত কোনো দাবি মানেনি। সুতরাং আওয়ামী লীগ যে নির্বাচন 2014 সালের 5 জানুয়ারিতে করেছে, আরেকটি নির্বাচন যদি আগামীতেও করতে পারে, তাহলে আওয়ামী লীগের সমস্যাটা কি? যারা বলছে যে সমস্যা হয়, যারা বলছে যে ভাবমূর্তি, একটু সমালোচনা, কিন্তু ক্ষমতায় তো 5 বছর থাকা যায়, তো তাহলে এই পথেই যদি আমি থাকি তাহলে আমার সমস্যাটা কোথায়? দেশ বিদেশে সব জায়গায় তো আমার গ্রহণযোগ্যতা আছে। শেষ করি কাসেম ভাই, আমি মনে করি যে সামনের নির্বাচন একটা অর্থ, এই যে অতীতে যে অর্থবহ নির্বাচন কিন্তু করবে কেন? ভুলভ্রান্তি হয়ে গেছে আমাদের যে মানে রাজনীতির ক্ষেত্রে, ভুলভ্রান্তি করে তো 5 বছর ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, এখন এইটা আসলে ডেমোক্রেসির চর্চা, মুক্ত চিন্তার চর্চা, মুক্ত মানে আপনার ডেমোক্রেটিক নর্মের মধ্যে চলা, এগুলো চর্চা করতে হলে একটা পার্টিসিপেট নির্বাচন করতে হবে, পার্লামেন্টকে অর্থবহ করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটায় আপনি যদি নির্বাচনটা অগ্রবর্ত করতে, আমার কোনো 2টা দলকে একটা সমঝোতা আসতে হবে। মেজর স্টেক হোল্ডার হচ্ছে 2টা দল, তাদেরকে একটা সমঝোতা আসতে হবে, এবং এই সমঝোতার ভিতর দিয়ে দেখবেন যে আমরা একটা জায়গায় যেতে পারি। তাহলে মনে হচ্ছে যারা রাজনীতির খবর জানতে পছন্দ করেন তাদের জন্য আগামী দিনগুলোতে অনেক খবরই আসবে না?
হ্যাঁ, নিশ্চয়ই, development তো রাজনীতি তো হচ্ছেই। বাংলাদেশের মানুষ রাজনীতির মধ্যে থাকতে পছন্দ করেন, এবং রাজনীতির তার প্র্যাকটিসটাও করেন। প্র্যাকটিসটাও করতে চান। বিশেষ করে বাংলাদেশের মানুষ দেখুন, ভোট দিয়ে কি হবে তার চেয়ে বড় ব্যাপার তারা ভোট দিতে চান, কিন্তু এই ভোটের অধিকারটা মানুষকে একটু দেয়া দরকার। শেষ করি আজকের মতো। অনেক ধন্যবাদ জনাব কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সংবাদ। অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা, সম্পাদক সাপ্তাহিক। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রতি রাত 12টায় আমাদের এই অনুষ্ঠান হয় নিউজরুম সংলাপ, দেখতে ভুলবেন না যেন।